স্বাগত ৭১ জার্নালে। দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আপনারা জানেন, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলোর শিরোনাম জানিয়ে দিতে এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদের খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আলাপটা শুরু করার আগে আমরা কয়েকটা পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নেব এবং বলে রাখি দর্শক, এই আয়োজন জুড়ে আপনারা আছেন এবং আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং তাদের কথাগুলো আমরা শুনবো। জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমি খাজা মাইনুদ্দিন আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। সেটা হচ্ছে, আমি আপনার মন্তব্যটা নিব, তারপর আমি মাননীয় সংসদ সদস্য এবং রাশেদুল ইসলাম রাশেদের কাছেও জানবো। সীমান্তে বলা হচ্ছে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে বিএসএফকে, এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে, সীমান্তর ওই অংশটা তাদের, সেখানে ৪৫ দিন হোক আর ৫০ দিন হোক, তাদের জায়গায় বিএসএফ কাঁটাতার দিয়ে কিংবা 5 স্টার হোটেল বানাক, এটা তো তাদের ব্যাপার। আমাদের এখানে আলোচনাটা কেন হচ্ছে? এমনকি তাদের গণমাধ্যমেও দেখলাম যে সকাল থেকে বেশ তাওয়া গরম হচ্ছে যে কি হতে যাচ্ছে সীমান্তে, টানটান উত্তেজনা। আপনি কি একটু বোঝাবেন, মানে এটা নিয়ে আমাদের কথা হচ্ছে কেন, ওটা টেনশন কেন আসলে? ধন্যবাদ। প্রথমত, ইন্দো বাংলাদেশ এই যে বর্ডার, পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট বর্ডার কিন্তু এটা, এবং এই বর্ডারটা 1947-এ যখন তৎকালীন পাকিস্তান হয়, ভারতের সাথে ভাগ হয়, সেই বর্ডার ডিসপিউটের বাইরে 47-এ ছিল না, 71-এও ছিল না, এবং অনেকগুলো ছিটমহল সেটেলমেন্ট হলেও বর্ডার ডিসপিউট কিন্তু কম বেশি রয়ে গেছে। ফলে একটা হিস্টোরিক ব্যাগেজের মধ্যে আমাদের আছে। এর সাথে সবসময় যে জিনিসটা ছিল, দুপারের রাজনীতিতে রেটরিক বা বাগাড়ম্বর। শুভেন্দু যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের, তিনি যেটা বলেছেন এটা তার এবং তার দলের রাজনৈতিক বাগাড়ম্বরের অংশ হিসেবে এটা বলেছেন, এবং এতে করে বাংলাদেশের দিক থেকে যে প্রতিক্রিয়াটা, সেটা আবার কয়েক রকমের আছে। এটা এখানেও হয়তো অনেকে উস্কানির শিকার হন, কথা সেভাবে বলতে চান, সেটা যেরকম আছে, বাংলাদেশ দেশ থেকে জেনুইন কনসার্ন আছে। কনসার্নটা হচ্ছে বর্ডার কিলিং। মানে এইটা অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর খুব কম বর্ডারই বোধহয় আছে যেখানে যুদ্ধ ছাড়া বা স্কারমিশেস যেটা বলে, বিচ্ছিন্ন ছোট ছোট যুদ্ধ, সেটা ছাড়া এত হত্যাকাণ্ড হয়। এবং সেই হত্যাকাণ্ডে বাংলাদেশিদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করা হয়, যাতে তারা স্মাগলিং করতে গিয়েছে। আচ্ছা বলেন তো, স্মাগলিং কি একতরফা হয়? যদি ধরে নিলাম স্মাগলিং হয়, সেটা কি একতরফা? দুপক্ষের তো ইনভলভমেন্ট আছে। দুপক্ষ ইনভলভমেন্ট থাকলে আমাদের দিক থেকে তো কোনো ফায়ারিং হয় না, এবং কালপ্রিটটা কে সেটাও বলা হয় না। এক গরিব মানুষকে আপনি গুলি করে মেরে ফেলেন, ফলে সেই ডিসপিউটটা সবসময় থেকে যাচ্ছে। আর আমাদের দিক থেকে যদি লেট আস ক্রিটিসাইজ আওয়ারসেলফ, আমাদের যে ধরনের পরিমিত রিয়াকশন দেওয়া দরকার, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, অনেক সময় সেরকম প্রস্তুতি বা সেই রকম, আমরা তো চোখ বন্ধ করে বলে দিতে পারি যে সীমান্ত হত্যাকাণ্ড হলো, বাংলাদেশ উদ্বেগ জানালো, পতাকা বৈঠক হলো, লাশ নিয়ে আমরা ফিরে এলাম। এইটা ধরেন সবসময় সরকারি জিনিসটা করে, বা বিডিআরকে বা এখনকার যে আমাদের এখানে বিজিবি, তাদেরকে বলা হয়। বিষয়টা তো একটা জাতীয় নীতি, সেটা শুধু বিজিবির ব্যাপার না, সেটা ইভেন কিন্তু সরকারের ব্যাপারও না। এটা সমন্বিত জাতীয় প্রতিক্রিয়া থাকা দরকার, মিডিয়াতে চরম প্রতিক্রিয়া থাকা দরকার, কনসিস্টেন্টলি মিডিয়াতে রাইটিং থাকা দরকার, ইন্টেলেকচুয়ালদের এ বিষয়ে সবসময় বক্তব্য থাকা দরকার। কারণ আপনি, বাস্তবতা হচ্ছে আপনার ঘরের পাশে একটা বড় ভাই বসবাস করে, মানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড ইন্ডিয়া দেয়, এবং সেটা সে বিগ ব্রাদার অ্যাটিটিউড দেখায়। সেটার জন্য আপনার জাতীয় প্রস্তুতি দরকার, পাবলিক মোবিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। এবং সরকার যখন, কোনো সরকার, বিএনপি এখন ক্ষমতায় আসছে, সরকার হয় কি অনেক সময় সরকারকে আমরা অধিক ব্লেম করে থাকি, সরকার অধিক দায়িত্ব নিয়ে নেয়, মানে জাতীয় দায়িত্ব নিয়ে নেয়। এখানে পররাষ্ট্রনীতির দুর্বলতার ব্যাপারটা থাকে, কারণ হচ্ছে যে সরকার সব দায়িত্ব তো নেওয়ার দরকার নেই। আপনি বাংলাদেশের মতো দেশ যখন বড় রাষ্ট্রের পাশে বসবাস করে, তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তার জনগণ। পাবলিক মোবিলাইজেশন করে আপনি প্রতিপক্ষকে মোকাবিলা করবেন, সে বিষয়ে জাতীয়ভাবে সচেতন থাকা দরকার। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের কিছু গ্যাপ আছে, এবং আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা দেখি, মনে হয় যেন আমরা কাঁটাতারের বেড়া দেওয়া রিয়াকশনগুলো এরকম যেন আমরা যেন স্মাগলিং করতে চাই।
মানে তোমাদের জন্য দরজাটা বন্ধ করে দিলে ওর বোঝো। দেখেন যে জিনিসটা হয়েছে, আমরা আমাদের স্ট্রেংথগুলো আমরা খেয়াল করি না। যখন আমাদের সাথে এই যে বাণিজ্য নিয়ে কিছু সমস্যা হলো, পণ্য বয়কটের ইস্যু আসলো, এবং দেখেন মেডিকেল ট্যুরিজম বন্ধ হওয়ার যার অবস্থা হলো, কান্নাকাটি কারা করেছে? কলকাতার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে, কিছু লোক না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ওয়ান ওয়ে ফ্লো না। বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করে দিল কোরবানির সময়, বাংলাদেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়েছে কোরবানি। একদম একদম। আমি এটা নিয়ে আলাদা করে আপনার কাছে একটু জানার চেষ্টা করব। আমি একটু মাননীয় সংসদ সদস্য আপনার একটা মতামত জানতে চাই, কারণ আজকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খুব চমৎকার করে একটা কথা বলেছেন যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, আমরা ওইভাবে নতজানু হয়ে থাকবো না, কারণ আমাদের কথা হচ্ছে দিল্লির সঙ্গে, কেন্দ্রের সঙ্গে, আমরা আসলে অঙ্গরাজ্য নিয়ে মাথা ঘামাচ্ছি না। মানে এই বক্তব্যটা খুবই আত্মবিশ্বাস জাগানিয়া, কিন্তু মুশকিল হচ্ছে আমার পাশে যে দেশটা আছে, মানে প্রদেশটা আছে ওয়েস্ট বেঙ্গল, আমি কেন্দ্রের সাথে যোগাযোগ করে কি আসলে সমন্বয় করতে পারবো? তাদের সঙ্গেও তো আমার একটা নেগোসিয়েশনের প্রয়োজন। ওই অস্থিরতাটা আসলে কতটা মাথা ব্যথা হবে, এবং পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে বললেন সেটাকে যদি বাস্তবায়ন করতে চান কি কি চ্যালেঞ্জ পার হতে হবে আসলে? ধন্যবাদ। এটা একটা দীর্ঘদিনের মানে ইস্যু বাংলাদেশের, বিশেষ করে যেটা আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক বললেন যে এটা একটা আমাদের এই সীমান্ত হত্যাটা পৃথিবীর কোনো জায়গায় নেই। গত 3 বছরে আপনি যখন আলোচনাটা করছিলেন আমি একটু ঘাটাঘাটি করলাম, গত 3 বছরে 91 জন মানুষ মারা গেছে, বাংলাদেশি মানুষ মারা গেছে। আপনি কিছু ভিডিও দেখেছেন, আমাদের দেশের অভ্যন্তরে এসেও তারা গোলাগুলি করে। এবং ইন্টারেস্টিংলি দীর্ঘদিন পরে আধিপত্যবাদ বিরোধী একটা সরকার দেশে বাংলাদেশে এসেছে। আপনি জানেন যে মানে এইখানে আমাদের যে পররাষ্ট্র নীতিটা আমরা নিয়েছি, যেটা খুবই স্ট্রেট কাট, সোজা সিম্পল কথা, সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশ তো শুধু একটা ভূখণ্ড না, বাংলাদেশ মানে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটা জিনিসই বাংলাদেশের সবার আগে প্রায়োরিটি পাবে। এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট 2 দিন আগে যখন বিমান বাহিনী প্রধানের সাথে মিটিং করলেন, তারপরেই কিন্তু উনি ঘোষণা দিলেন যে এটা আমার প্রতিজ্ঞা, আমি যুদ্ধ বিমান কিনবো। এখন এখানে অপোজিটে অনেক বক্তব্য আসে। বক্তব্য কিরকম আসে? অনেকে বলেন যে ভাই আমরা কি ভারতের সাথে যুদ্ধ করে পারবো নাকি? আপনি ছোট, তাই বলে আপনার জামাটা আপনি ভালো করে পরবেন না, আপনার আব্রুটা আপনি ঢাকবেন না। যুদ্ধ তো আসলে অনেকে এটা হয়তো বোঝেন না, যুদ্ধ তো আসলে শুধু দেশ না, আমাদের নিরাপত্তাটুকু আমরা খুবই জোরদার করছি। এবং এখানে প্রসঙ্গত যে নিরাপত্তাটা আমরা উত্তরাঞ্চলে করছি, কারণ আমাদের এই অঞ্চলে আপনার ফেনীর কাছাকাছি বলা যায় চিটাগং আছে, এদিকে যশোর আমাদের ইতিমধ্যে আছে, কিন্তু এই সাইডটা আমাদের খুবই অনিরাপদ ছিল। আপনি জানেন যে বগুড়া ঘাঁটি হতে যাচ্ছে, বিমান ঘাঁটি হতে যাচ্ছে, হয়তো লালমনিরহাটও আমরা করব। তো কাজে আমাদের যে নিরাপত্তার বিষয়গুলো, আপনি জানেন সেই রাডারের কাহিনী, আমরা দীর্ঘদিন খামাখা একটা টাকা দিতাম ভারতকে, কিন্তু এই যে অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা দেশে এসেছে, তারা আসলেও ভারতকে ছাড় দেবে না, আর ভারত আমাদেরকে ছাড় দেবে না, এটা ভারতের নিজস্ব জিনিস। কিন্তু আমরা আপনি দেখেছেন যে গত 3 মাসে কিন্তু ব্যাপক হারে সীমান্ত হত্যা কমে গেছে, 2-4টা হয়েছে। না, আমাদের যে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা 6 জনের হিসাব করেছি, কমে গেছে এটা, তারপরও যেটা অন্যান্য সময়ের অর্ধেকেরও কম। এটা আমরা শূন্য করতে চাই, এতে আমরা খুশি নয়, এটাকে আমরা শূন্য করতে চাই। 1, 2 কাঁটাতারের বেড়া তারা দিবেন, আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে তারা দিবেন, এটা বাংলাদেশ আশা করে। এবং এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ তার পাল্টা জবাব দেবে। বাংলাদেশ যে জবাব দিতে জানে, আপনার রৌমারীর কাহিনী তো মনে আছে। আমি আপনার অনুমতি নিয়ে একটা বিরতিতে যাই, এখান থেকে আমরা শুরুটা করব রৌমারীর ঘটনা থেকে। আর রাশেদুল ইসলাম রাশেদ, আপনি আছেন আমাদের সঙ্গে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি আপনার কাছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, একাত্তর জানালে ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকবেন। মাননীয় সংসদ সদস্য ফজলুদ্দা বাবুল, আপনি বলছিলেন রৌমারী পর্যন্ত এসেছিলেন, আপনি সেটা তো বলবেনই, সাথে একটু যুক্ত করবেন। আমরা দিল্লির সাথে ভালো সম্পর্ক বা যোগাযোগ করছি, কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারটা আসলে কি হবে? তাদের সঙ্গেও তো একটা যোগাযোগ রাখা দরকার।
যোগাযোগ হবে না এটা শুভেন্দুও বলেনি, বাংলাদেশ সরকারও বলেনি। একটা বিষয় বলি, ভারত এমন একটা দেশ, কলকাতায় কি হয় দিল্লিতে এটা আলোচনাও হয় না। এবং আপনি যদি দিল্লিতে হাই স্কুলে ধরেন ক্লাস 8 বা 9-এর 10 জন বাচ্চাদের জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, হয়তো বা তারা বলতে পারবেন না। আমি এটা কোনো বই পড়ে বলছি না, আমার নিজস্ব অভিজ্ঞতা ভারতে 10 বছর থাকবার পর। বিষয় হচ্ছে কি যে বাঙালি জাতি, যেটা বাঙালি জাতি বললে আমরা বলি সকল বাঙালি, এর মধ্যে ভারত আছে, পশ্চিমবঙ্গেরও আছে। আমরা হচ্ছে বাংলাদেশি বাঙালি। তো এই জাতের মধ্যে একটা রাজনীতি এবং ফুটবল খেলা, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রাজনীতিবিদ এখানে। এই যে একটা চর্চা, এই গরমটুকু হয়। কিন্তু বাস্তব কথা কি জানেন, মমতা দিদি কিন্তু বিগত 15 বছরে আমাদের দেশের জন্য এতটুকু মমতা দেখাননি। এটাই বাস্তব কথা। যদি দেখাতেন তিস্তা এতদিন হয়ে যেত। বরঞ্চ আমি তো মনে করছি নরেন্দ্র মোদী যেহেতু বারবার মমতা দিদিকে দায়ী করেছেন, এখন দিদি নেই, দাদা আছে, দাদা নিশ্চয়ই আমাদেরকে দিবেন বলে আমি আশাবাদী। সবচেয়ে বড় কথা শোনেন, 4096 কিলোমিটার বর্ডার, এমন একটা দেশের সাথে আপনার প্রতিবেশী, ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, আপনার প্রতিবেশীটা খুবই খারাপ, তো আপনি তার সাথে প্রত্যেকদিন ঝগড়া করবেন, নাকি তার সাথে আপনি কতটুকু বেনিফিটেড হবেন সদ্ভাব রেখে উভয়ই যেন ভালো থাকে সেটা করবেন। আমার মনে হয়েছে ওই যে সবার উপর বাংলাদেশ কি করে ভালো থাকবে, এর জন্য আমাদের প্রয়োজনে তাদের সাথে যে কোনো নেগোসিয়েশন। আপনার মনে আছে ম্যাডাম খালেদা জিয়া পাটের অ্যান্টি ডাম্পিং শুল্কের জন্য 37% অতিরিক্ত শুল্ক দিয়েছিল ভারত। ম্যাডাম এইটা ওই সময় বারবার ভারত সরকারকে চিঠি দিয়েছে, তারা শোনেনি। পরে এটা WTO-তে নেওয়া হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নেওয়ার পর রায় বাংলাদেশের পক্ষে এসেছে। কিন্তু তার 3 দিন পরে ম্যাডাম আবার ভারতে সফর করেছেন। সো আপনার ভারতের সাথে আমাদের সেই সম্পর্কটাই আমাদের ডেভেলপ করা উচিত। আমরা কিভাবে বেনিফিট দেখুন, মানে আমরা যখন ভারত নিয়ে কথা বলি, আমরা বোঝানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে দুই দেশের মধ্যে সুসম্পর্ক কতটা জরুরি, এবং একেবারে কাছের প্রতিবেশী তাদের দিক থেকে ওই ভালো সহযোগিতার জায়গাটা আমরা প্রত্যাশা করি, যেহেতু আমরা আমাদের দিক থেকে সেই কাজটা বিশেষ করে কিন্তু মুশকিল হচ্ছে এখানে শুভেন্দু অধিকারীর দায়িত্ব নেওয়ার পর তাদের যে বক্তব্য এবং তাদের যে পদক্ষেপ, সেটা কতটা প্রতিবেশী সুলভ। দেখুন, এইটা রাজনীতিরা বিভিন্ন রকমের কথা বলেন। আমি তো মনে করি উনি এটা বলেছেন ওনার নেতাদের খুশি করার জন্য এটা বলেছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে যেটা সেন্ট্রালের যে এই মুহূর্তে স্ট্যান্ড, সেটা হচ্ছে দুই দেশের সম্পর্ক আরো উন্নত করা। এবং যে কথাটা এই ইন্টেরিয়ম সরকার বলেছিলেন 7 সিস্টার আমরা নিয়ে নিব, 7 সিস্টারের দখল করব, 7 সিস্টারের ইকোনমিক আধিপত্য আমরা নিব, মানে সরকার বলেনি, এইসব কথা বলে আশপাশে যারা আছে সেই তরুণদের মধ্যে আমি বলতে পারি হাসান আব্দুল্লাহর কথা, তিনি তার বক্তব্যটা বলেছেন ওই সময়ে। তো এই কথাবার্তাগুলো আমাদের মধ্যে অনেকটাই সমস্যা হয়েছে, এবং যার জন্য আপনি জানেন, হ্যাঁ, অনেকে আপনার ইউটিউবে অনেকে দেখানোর চেষ্টা করে কলকাতার সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। ভাই, আমাদের ধরুন আমি যদি তুলা লুধিয়ানা থেকে আনতে আমার যদি খরচ কম পড়ে, আর এই তুলাটা আমার যদি পাকিস্তান থেকে আনতে বেশি পড়ে করাচি পোর্ট হয়ে, আমি ভাই লুধিয়ানা থেকে আনবো। তো আমি একজন ভোক্তা, তো কাজে আমার ব্যবসা যে দেশের সাথে আমি যেখান থেকে বেনিফিট হব আমি সেখান থেকে করব। আপনি দেখুন, আপনার এখানে ইটালি থেকে যে মার্বেল আসে, আপনার রাজস্থান থেকে আসলে যদি আপনি চিপার হয়, বেটার হয়, উই শুড গো ফর। হ্যাঁ, আমি একটু রাশেদুল ইসলাম রাশেদ, মাননীয় সংসদ সদস্য, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি একটা দীর্ঘ সময় পরে আপনার কাছে আসলাম। আমি মনে করতে পারি যখন আসলে কনফার্ম হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তার দল বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, ওই সময় আপনি আসলে স্টুডিওতে ছিলেন এবং বেশ শঙ্কা প্রকাশ করছিলেন। আপনি বলছিলেন যে আসলে এর একটা খারাপ প্রভাব পড়তে পারে, কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী, যিনি আসলে মুখ্যমন্ত্রী হলেন, তিনি বলছেন যে আমি এতদিন যে বক্তব্য দিয়েছিলাম সেটা একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, কিন্তু এখন আমি সরকারের অংশ দায়িত্ব নিচ্ছি, কাজে আমি কোনো বিতর্কিত মন্তব্য করবো না, এটা উনি বলেছেন। আপনারা কি একটু পজিটিভ কিছু পাচ্ছেন এখন পর্যন্ত? না, এখানেই তো সংকটটা, এখানেই তো মূল সংকটটা আর কি, যে একজন ব্যক্তির রাজনৈতিক বক্তব্য থাকবে, আবার ফর্মাল বক্তব্য থাকবে। তবে একজনের এত বক্তব্য কেন, একেবারে এত কি বলে বৈপরীত্য কেন?
একেবারে রাত দিন পার্থক্য কেন থাকবে তার? তিনি আগে ঘোষণা দিলেন যে এই করবেন সে করবেন, সবকিছু বাংলাদেশে পোশাক করবেন, এইগুলো করে আবার এখন আবার বলছেন যে না খুব সুন্দরভাবে সব চলবে। এগুলো রেটরিক কিন্তু আমাদের বক্তব্য তো আলোচনার জামাত মধ্যে- ইসলামী মিয়া গোলাম পরোয়ারও দিয়েছেন বহুত সময়, আমরা সেটাও তো শুনেছি। ওরকম না বিষয়টা, ঠিক এটা কিন্তু একেবারেই বড় ধরনের একটা সংকটের বিষয় আর কি, যে তারা বাংলাদেশিদেরকে কি বলে এটাকে, যারা মুসলিম তাদেরকে পোশাক করবেন এরকম ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছেন। এমনকি অনেকগুলো জায়গা ভাঙচুর করা বিগত সময়ে বিজেপি সরকারের বিভিন্ন স্টেটের ভূমিকা নেয়, ঠিক একই কিছু স্টেপ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো যদিও এগুলো আমরা মনে করি না যে আলটিমেটলি শেষ পর্যন্ত তারা এগুলোর উপরে শক্ত অবস্থানে থাকবেন, বাট একটা বিষয় একটু ভাবতে হবে যে আমাদেরকে একটু সতর্কতার সাথে কেন আগাতে হবে। যেমন যার কাছে হাসিনা ফ্যাসিস্ট নিরাপদ আশ্রয়ে রয়েছেন, সেই সরকারের এখন পার্ট হয়েছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে, কি বলে কলকাতায় তারা সরকার গঠন করেছে। তো এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং, বা এটা আমাদের অবশ্যই কনসার্নের মধ্যে রাখতে হবে। একই সাথে দেখুন যে আমাদের সম্ভবত আজকে বা গতকালকেই একটি সিদ্ধান্ত হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থায়ন করবে চীন, অর্থাৎ চীনের সাথে আবার ভারতের একটা বৈরিতা আছে। তো এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে দীর্ঘদিন মমতা বা তার সরকার বা কেন্দ্র সরকার যেটাই হোক না কেন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখন আবার সেই জায়গায় চীনের সাথে ভারতের বৈরিতাকে কাজে লাগিয়ে এখানে আবার নতুন করে কোনো এখানে এখানে সংকট একটা তৈরি ছোট্ট হয়েছে। তথ্য আপনাকে কি একটু দিতে পারে? মানে আমি যতটুকু জানি যে একটা দেশ যখন আরেকটা দেশের সাথে চুক্তি করতে যায় তখন তাদের ফরেন পলিসিটা জেনে নেয়। খুব সম্ভবত ভারত জানে যে বাংলাদেশ এখন সবার স্বার্থটাকে আগে নিজের স্বার্থটা দেখে, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তার মানে তারা এটা বুঝবে যে আমরা চীনের সাথেও চুক্তি করতে পারি, ভারতের সাথে করতে পারি, যেটা একটু আগে মানে ফজলুদ্দিন আমি বাবু বলছি বললেন। কনসার্নের মধ্যে রাখতে হবে আর কি, যখন আচ্ছা। আমরা নতুন করে কোনো চুক্তিতে যাব। কারণ মাঝখানে কিন্তু 17 বছর ধরে আমাদের ভারতের সাথে মেলা চুক্তি হয়ে গেছে। জি। এমনকি আমাদের ডিফেন্স সিস্টেমের একটা বড় অংশ তারা মেইনটেনেন্সের দায়িত্ব নিয়েছেন বা ট্রেনিং এর দায়িত্ব নিয়েছেন, তারা এখানে কলেজ স্থাপন করার জন্য কার্যক্রম শুরু করেছেন। এই টাইপের কাজও কিন্তু হয়ে গেছে। তো এই সবকিছু মিলিয়ে আমরা বর্তমানে যে সরকার আছে আমাদের দেশে এবং আমরা যারা বিরোধীতে আছি, তারা উভয়ই কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতায় একটা বিশাল সংগ্রামে লিপ্ত হয়ে এখন কিন্তু সরকারে আছি, বিরোধী দলে আছি। তো এই জায়গাগুলোকে কনসার্নে নিয়েই কিন্তু আগামী দিনে আমাদেরকে পলিসি মেক করতে হবে। একটা বিষয় কি এগুলো- একটা মতামত দিতে পারেন? মানে আপনি গেল 15 থেকে 17 বছরে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির কথা বলছিলেন, কোন কোন চুক্তি হয়েছে, সেগুলোর কটা বাতিল হয়েছে, হ্যাঁ, তার সব শেষ হালনাগাদ তথ্য গেল যে 18 মাসে না। ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেখান থেকে পেয়েছেন, বা আমরা সেখান থেকে সরতে পেরেছি নাকি সেগুলো এখনো বলবৎ না। আছে? না, সেগুলো তো বলবতই আছে, এখনো পর্যন্ত তো এগুলো ক্লিয়ার করা হয়নি। বা আচ্ছা, আমার কাছে এখানে সংখ্যা ধরে নেই, তথ্য নেই এই মুহূর্তে, হয়তো সময় দিলে আমি বলতে পারবো। আচ্ছা। বাট আমি বলতে চাচ্ছি যে আমরা তো অবশ্যই ভারতের সাথে একটি বিশাল বলা যায় যে সীমান্ত নিয়ে, যেটি আমাদের ফজলুল বাবুল ভাই বলেছেন, জি। যে বিশাল সংখ্যক এরিয়া জুড়ে আমাদের সীমান্ত বন্ধু প্রতিম হচ্ছে ভারত। তো সেই জায়গায় তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, এগুলোকে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে আগানো ছাড়া আমরা যদি হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে নেই বা মন্তব্য করে ফেলি, সেগুলোও কিন্তু আসলে খুব বেশি ভালো হবে না। আমি বিরোধী দলে আছি বলেই যে এখন সরকারের সমালোচনা করতে হবে, দিস ইজ নট রাইট ট্র্যাক। কারণ আমি এই মুহূর্তে রাজনৈতিক বিরোধিতা, অভ্যন্তরীণ বিরোধিতা, আবার এখন ফরেন পলিসিতে আমার বক্তব্য, এই সব কিছুর দিক থেকে অবশ্যই আমাকে ভিন্নতর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আমি বলবো যে ভারতের সাথে অবশ্যই আমাকে এমন একটি জায়গায় যেতে হবে, যেমনটি আমি গতদিন আপনাদেরকে বলেছি, আপনাদের টেলিভিশনে বলেছি, জি। এমন একটা নেগোশিয়েবল জায়গায় আমাকে যেতে হবে, বা এমন কিছু অর্জন আমাকে করতে হবে যা দিয়ে আমি তাকে আমার চুক্তির পজিটিভ পয়েন্টে রাখতে পারি। বাট বিগত সময়ে এটাই খুব দুঃখজনক যে কোনো তোয়াক্কা করা হয় নাই, সকল কিছু উজাড় করে দেওয়া হয়েছে। এই যে উজাড় করে দেওয়ার যে প্রবণতা, এই জায়গা থেকে বর্তমানে বাংলাদেশ সরকার ফিরে আসবে, এইটি কিন্তু জনগণের বিশাল একটি কনসার্নের ব্যাপার। আমি একদম। মনে করি যে বিগত আমি দিনের মতো আমি ফিরবো সরকার অবশ্যই আপনার এরকম কাছে, কোনো এবং নেবে না, একটা ইনশাআল্লাহ। খুব চমৎকার করে আসলে আপনি এটা বলেছেন যে বিরোধিতার জন্য বিরোধিতা না, কখনো কখনো কিছু কিছু বিষয়ে যদি যৌক্তিক হয়ে থাকে সরকার বিরোধী দল একই বিষয়ে অবস্থান নিতেই পারে, যেটা আমরা বিগত সময়ে কালচারটা খুব কম দেখেছি। একটা বিষয় একটু খাজা মঈনুদ্দিন আপনি যদি একটু যুক্ত করেন, আমি একটু অ্যালগোরিদম বুঝতে চাই আপনার কাছ থেকে। ধরুন সীমান্তে পিএসএফ এর এক ধরনের আচরণ আমরা দেখছি, সরকার বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, মৃত্যুটা শূন্যে আনা যাচ্ছে না, হ্যাঁ? এই যে আচরণটা বদলাচ্ছে, আমরা বলছি যে আমরা আমাদেরও প্রস্তুতি নিতে পারি, আমরাও স্টেপ নিতে পারি, সেটা কি স্টেপ আসলে, কোন পর্যায়ে গিয়ে কি ধরনের স্টেপ আমরা নিতে পারি?
দেখেন সীমান্ত হত্যাকাণ্ডের মোটা দাগের দুটো কারণ থাকে। জি। একটা হচ্ছে যখন দুদেশের সম্পর্ক একটু হস্টাইল হয়, উত্তেজনা বেড়ে যায়, তখন ডেফিনেটলি রাজনৈতিক উত্তেজনা থাকে, এটা অস্বীকার করা যাবে না। রাজনৈতিক উস্কানি দেন, অথবা আরও দুঃখজনক হচ্ছে কখনো কখনো বার্গেনিংয়ের জন্য হত্যাকাণ্ড বাড়ান, আচ্ছা, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে ক্লিয়ারলি স্মাগলিং। যখন স্মাগলিংয়ের মানে যারা রক্ষী থাকেন, বিশেষ করে ওপারের কথা বলছি আমি, স্মাগলিংয়ের ভাগটা যখন না পান, টাকাটা যখন না পান, সোজা গুলি করে বসেন। এখন স্মাগলিং আপনি একটা নিন্দিত টার্ম দেখা যায়, কিন্তু যে সমস্ত দেশের, অনেক দেশে, আমেরিকা মেক্সিকোতেও আছে, আমেরিকা কানাডা আছে, বড় বড় দেশও আছে, এটাকে ইনফর্মাল ট্রেড বলে। যে আমার ভাই তো কর্পোরেট পার্সোনালিটি অলসো, উনি তো শুধু পলিটিশিয়ান না, উনি জানেন যে সবটা স্মাগলিং খুব অবৈধভাবে কনসিডার করা হয় না, মানুষ তাদের মতো করে ট্রেড করে, ইনফর্মাল ট্রেড বলা হয়। দুপক্ষের মানুষের স্বার্থ থাকে, বেনিফিট থাকে, সব একই। ফলে কখনো কখনো এগুলো হয়ে থাকে, এবং কিছু কিছু জিনিস কিন্তু আবার অ্যালাউ করাও হয়, যাক সেটা তো একটা ভিন্ন জিনিস। কিন্তু এই যে হত্যাকাণ্ডের যে ব্যাপারটা আপনি বললেন, একটা রাজনৈতিক কারণে, একটা অর্থনৈতিক কারণে যে হত্যাকাণ্ডটা হয়। আমি আমাদের পদক্ষেপের কথা জানতে আমাদের চাচ্ছি। পদক্ষেপ কি নিতে কমাতে পারি? হলে আপনাকে একটা অর্থনৈতিক সলিউশনের জায়গায় যেতে হবে। যখন ক্রস বর্ডার কোঅপারেশন থাকে, তখন তো গুলির ইস্যুটা আর থাকে না। আরেকটা হচ্ছে ডেটারেন্স তৈরি করা। ডেটারেন্স মানে নিবারণ তত্ত্ব বলে এটাকে, যে আপনি আমাদেরকে ফায়ার করতে পারেন, আমি যদি বন্দুকও চাই, আপনি গুলি করবেন না। এখন এইটা মানে একটা হলো ক্যাপাসিটির দিক থেকে করা, একটা হচ্ছে মানসিকতার দিক থেকে, একটা হচ্ছে যে বললাম পাবলিক মোবিলাইজেশন। আপনি যখন দেখাবেন বাংলাদেশের মানুষ ইউনাইটেড আছে, এই যে আমার ভাই এমপি উনি যারা বললেন, আমি আর যোগ করি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে উনি তো সরকারের পার্ট আসলে, এই যে দুইজন কিন্তু একই দলের এক অর্থে, যে ওনারা একই সংসদের সদস্য, ওনার দল আমরা দুজনেই বেসরকারি সদস্য। হ্যাঁ, উনি বেসরকারি সদস্য, আমিও বেসরকারি সদস্য। সুতরাং ভিন্ন কিছু না কিন্তু। আর গত 17 বছরের সমস্যাটা তো ভিন্ন ছিল। এটা তো একটা আনডেমোক্রেটিক ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, যে দিল্লির প্রতি সাবসার্ভিয়েন্ট ছিল। শেখ হাসিনা নিজে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত কোনোদিন তা বলতে পারে। মানে আপনি একটা দেশের স্বার্থ বিকি আরেক দেশের দিচ্ছেন, সেটা আপনি গর্ব তাহলে করছেন। আমরা কি বুঝলাম যে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? প্রথমত আলোচনা, অর্থনৈতিক ইস্যুটাকে সামনে আনা। আমাদের দেশের সব রাজনৈতিক দল যারা যারা আছে একই পার্লামেন্টে অবস্থান করছে, তারা দিল্লির সঙ্গে কানেকশন বাড়াতে পারে, এবং তারা একই ভয়েসে কথা বলবে, পাবলিক মোবিলাইজেশন হবে। এবং আরেকটা জিনিস অস্বীকার করার উপর থাকবে না, অফকোর্স মিলিটারি প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা, মিলিটারি প্রিপারেশন থাকতে হবে। কেন থাকতে হবে? আপনার কাছে নিউক্লিয়ার ওয়েপন্সের সবচেয়ে উপযোগী জিনিস হয়, বাংলাদেশের আপাতত সম্ভব নয়, কিন্তু আপনার নিউক্লিয়ার ওয়েপন্স আছে, আমার আছে। এটা যখন থাকে তখন আর যুদ্ধ হয় না, ডেটারেন্স তৈরি হয়। এবং যে কারণে পাকিস্তান বর্ডারে হত্যাকাণ্ড হয় না। এবং আরেকটা ক্লাসিক্যাল এক্সাম্পল তৈরি হয়েছে সারা পৃথিবীতে গত 2-3 মাসে। একটা ছোট সামরিক শক্তি বৃহৎ শক্তিকে আটকে দিতে পারে, ইরান। পৃথিবীকে একটা ভিন্ন এক্সাম্পল দিল, এবং বিশ্ব ব্যবস্থায় পরিবর্তিত হতে যাচ্ছে ইরান যুদ্ধের কারণে। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় একদম। আমরা এক্সাম্পল। আসলে লাস্ট পার্টে ইরান যুদ্ধ নিয়ে কথা বলবো। ফজলুদ্দিন বাবুল, আপনি যদি সীমান্ত হত্যা নিয়ে শেষ কোনো মন্তব্য করতে চান করতে পারেন, কারণ অন্য ইস্যুতে যাবো আর কি। আমি সীমান্ত হত্যা নিয়ে যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনি যত কথাই বলেন না কেন, কূটনীতিতে আলোচনা দরকার। এবং সে আলোচনাটা আমরা শুধু তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের নিজেদেরকে একটু রিভাইভ হতে হবে, আমাদেরকে ভারতকে বুঝতে হবে। ভারতে আমি 10 বছর থেকেছি, প্রথম 1 বছর আমি কেঁদেছি, প্রত্যেক দিন হতাশায় ভুগেছি, প্রত্যেক দিন অন্তত 1 বছরে আমি 20 বার রেজিগনেশন লেটার আমি লিখেছি, আবার ডিলিট করেছি। কিন্তু আমি যখন ভারত ছেড়েছি 6 মাস, আমি যখন দুবাই গিয়েছি, আমি তখন বলেছি যে ইট ওয়াজ এ রং ডিসিশন ফর মি, আই কুড হ্যাভ বিন দেয়ার। আমাদের সবকিছু সেম, কিন্তু আই টেল ইউ, গায়ের রঙও অনেক ক্ষেত্রে সেম, কথাবার্তা, অ্যাটিটিউড। আর কলকাতার সাথে তো সামাজিক কার্যাদি, অনুষ্ঠানাদি সব কিছু কপি। আপনি অবাক হয়ে যাবেন। আপনি বিরাটি বলে একটা জায়গা আছে কলকাতায়, আমি একটা বিয়ের দাওয়াতে গেছি, আমি হিন্দি কথা শুরু করেছি, ওরা কেউ মানে সব লোক আমার দিকে তাকাইছে, কোত্থেকে আসছে। এখানে শুধু চাটগাঁয়া কথাই চলে ওই জায়গাটাতে। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমরা এটাকে শত্রুতার পর্যায়ে না নিয়ে যে প্রতিবেশীকে প্রতিবেশীর মতো করে বারবার আমরা আলোচনার ইয়ে দেব। কিন্তু ইতিপূর্বে যে আলোচনাগুলো হয়েছে, আপনি যে চুক্তির কথা বলেছিলেন, যেমন স্থল সীমান্ত চুক্তি, যেমন আপনার কুশিয়ারা নদী চুক্তি, ট্রানজিট বাণিজ্য, নৌ যোগাযোগ, এখানে অনেক ভেজাল ছিল। পোর্ট ব্যবহার করতে পারবে তারা, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি, এটাকে আমি সাপোর্ট করি না। তারপর মৈত্রী পাইপলাইন, যেটা এটাও আমি ইয়ে করি। প্রতিরক্ষা অবকাঠামো নিয়েও কিছু
চুক্তি হয়েছে Objection. সেগুলাও আমাদের জন্য বর্তমান সরকার কি এটা নিয়ে ভাববে? দেখুন, আমরা যখন ছাত্রদল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছি মুজিবিনদের চুক্তি নিয়ে, তাই নয় কি? কিন্তু এই চুক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা, যখন সরকার চেঞ্জ হয়ে যায়, মানে আপনি আমাকে কথা বলতে দিবেন না, ধরুন আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে আছেন, সো ইউ ক্যান, বিকজ কি ইজ ইন ইউর হ্যান্ড। সো যখন সরকার ভাববে আমি এই চুক্তিগুলোকে আমি ক্যারি অন করব না, মানে যেটা বাংলায় বলে আমি পিছলে যাব, আমি এটাকে গুরুত্ব দিব না, এটা আলটিমেটলি সময়ের বাবদে। কিন্তু মুজিবিনদের চুক্তি কিন্তু আলটিমেটলি ওইটা অনেকটাই নিষ্প্রভাব ছিল। আপনি জানেন। একটু কারেকশন আছে, আপনি মুজিবুদ্দিন ট্রিটি কিন্তু আলাদা। আপনি 25-এর ট্রিটির কথা বলছেন, যেটা নিষ্ক্রিয় করা হয়েছিল। মুজিবুদ্দিন ট্রিটি ছিল বর্ডার রিলেটেড, এটা ভিন্ন। সরি ইয়েস, থ্যাংক ইউ। ওই 25 বছরের গোলামি চুক্তি, গোলামি আচ্ছা, চুক্তি তাহলে এটা নিয়ে আপাতত শেষ করি। এটাকে সরকার ইজিলি, আমার মনে হয়, যেমন আমরা যদি ট্রানজিট নিই, আমরা ট্রানজিট ফি বাড়িয়ে দিতে পারি। আমরা যদি মংলা পোর্ট এবং চিটাগং পোর্ট ব্যবহারের যে অনুমতি, তাদের সাথে যে স্বাক্ষর, এটাকে আমরা ডিফারেন্ট ইস্যু দিয়ে অনেক কিছু দেখিয়ে আমরা এটাকে মানে ডিফেন্স ইকুইপমেন্ট, মিলিটারি পার্সোনাল নিষিদ্ধ করতে পারি, ডিলে করতে পারি বিভিন্ন ইস্যুতে, এগুলো করা যায়। আর কিন্তু ব্যবসায়িক যে যোগাযোগ, মানুষের যে যোগাযোগ, রাজনীতির যে যোগাযোগ, সরকারের যে যোগাযোগ, এগুলা অনেক বাড়াতে দেখা যায়। কারণ আমাদের দেশে যে সরকারটা এসেছে আজকে রাত এখানে পেরোলে বোধহয় 3 মাস ওখানকার পূর্ণ একটা হবে। ভুল কনসেপ্ট আছে। আমাদের কালচার, সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মনীতি, এসব সম্পর্কে তাদের একটা ভুল ধারণা আছে, যেটা আমরা ওদেরকে দিতে পারি না। আমরা আলোচনায়, আপনি যেটা বললেন যে আলোচনা সম্পর্কে কম জানি। হ্যাঁ, আলোচনায় হয়তো সেগুলো সমাধান করা যাবে। এবং যেটা বলছিলাম আসলে, মানে 12 তারিখ মিলাবো রবীন্দ্রনাথ, 12 তারিখ চিন্তা করলে আমাদের দেশে সরকারের বয়স এখনো 3 মাসের কাছাকাছি, 2 দিন পরে 3 মাস হবে। ওদিকে পশ্চিমবঙ্গ কেবল তারা গঠন করলো, তাহলে সময়ের সাথে সাথে দেখা যাক কি হয়। আমি একেবারে দেশের আলোচনায় আসতে চাই, শুরুটা করতে চাই রাশেদুল ইসলাম রাশেদ আপনাকে দিয়ে। আমরা একটা শিরোনাম করেছি এবং দেশে প্রায় সব গণমাধ্যমে এটা শিরোনামে এসেছে যে মিয়া গোলাম পরোয়ারের একটা স্টেটমেন্ট, বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়। মিয়া গোলাম পরোয়ার তার এই বক্তব্যের মধ্যে প্রধানমন্ত্রীকে কোট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এবং আজকে, ইনফ্যাক্ট গতকালকে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, প্রধানমন্ত্রী নিজেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই বার্তাও দিয়েছিলেন যে প্রতিটা ধাপে একেবারে বাস্তবায়ন করা হবে অক্ষরে অক্ষরে। তারপর আসলে এই কনফিউশনটা বিরোধী দলের দিক থেকে বারবার কেন আসছে যে বিএনপি নিজের মতো করে করবে? না, এখানে উনি তো ক্লিয়ারই করেছেন, বারবার কিন্তু বক্তব্যটা এসেছে, একই রকম বক্তব্য, একই বাক্য বলা হয়েছে সংসদের বাইরে, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা ব্রিফিংয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করলে তো প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দেখছি না। একটা তো এখানে শুরুতেই তো হোঁচট খেয়ে গেছে যে এত বড় একটা গণভোট হয়েছে, সেই গণভোটটা তো জুলাই সনদের আলোচনার মধ্যে ছিল, সেখানে তো থাকে নাই সরকার। এরপরে একটার পর একটা আসেন আপনি, সেগুলোকে বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটা ধাপ বাস্তবায়ন হবে কতদিনের মধ্যে, তার রূপরেখা কই বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেগুলো কি আলোচনায় আনা হয়েছে বা কোনো রূপরেখা দেওয়া হয়েছে কি এতদিনের মধ্যে বাস্তবায়ন হবে বা কোনটা কিভাবে হবে? এগুলো কিন্তু বলা হচ্ছে না। ধোঁয়াশার মধ্যে রেখে আপনি সময় ক্ষেপণ করবেন বা বলবেন। কিন্তু দেখুন, একটার পর একটা ক্রাইসিস কিন্তু চলছে বিশ্ব জুড়ে, আপনি দেখতে পাচ্ছেন। সরকারের বয়স 3 মাস হয়নি। এখানে আপনাকে বলি আর কি, যে ক্রাইসিস এখন না, ক্রাইসিসটা আমাদের ইন্টারনাল কিনা এটা আমাদেরকে খেয়াল করার বিষয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে কি আমরা আমাদের খাবার দাবার, আমাদের চলাফেরা সবকিছু থামিয়ে রেখেছি? শেখ হাসিনাকে পতন করতে হবে, এই পতনের কার্যক্রম কি আমরা থামিয়ে রেখেছি? তখন কি গাজায় একের পর এক মুহুর্মুহু গুলি চলে নাই, বোমা বর্ষণ হয়নি, লেবাননে হয়নি? এরকম সংকট তো আমরা দেখেছি বিশ্বব্যাপী। এবং এমনকি এই সময়গুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত নিয়েও কি সংকট কি হয় নাই? নানান সংকট কিন্তু হয়েছে। অর্থাৎ এইসব কিছু বৈশ্বিক বিষয়ের কারণে সবকিছু আমরা থামিয়ে রাখিনি। ঠিক একইভাবে জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যে জুলাই সনদটা তৈরি করলাম ঐকমত্য কমিশনে এবং তার ভিত্তিতে একটি গণভোটে গেলাম, এটি তো এরকম কোনো বিষয় নয় যে আমরা ঠিক আছে এটা পরশুদিন করবো কি তরশু করবো, এরকম কি বিষয়? এটা এমন একটা বিষয় যেটা করেই তারপরে পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের যাওয়া উচিত বা যাওয়ার ব্যাপারে আমাদের টার্গেট করেছি আমরা। তো সেই জায়গায় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা একটা আমাদের খেল ছিল, আমাদের একটা চাল ছিল। তো এই চালের বিষয়টা জাতি তো মধ্যে জেনেছে এবং তার এগেইনস্টে এখন যদি বলেন যে আমাদের বক্তব্যগুলোকে
ডিফেন্ড করে সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, সেটাই মূল। তাহলে আর কি বলার থাকবে এখানে? একমাত্র আমাদের রাজপথে যাওয়া ছাড়া তো আসলে আর কোনো উপায় থাকে না। খুব 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 এইটাই স্পষ্ট আমরা করে মনে করি যে স্পষ্ট করে বলেছি। বললেন। এবং আমার মনে হয় ফজলুদ্দিন বাবুল আপনি শুনেছেন এই বক্তব্যতে এসেছে, পাশাপাশি এটাও বলা হচ্ছে 70% মানুষের যে রায় সেটা বিএনপি প্রত্যাখ্যান করে দিয়েছে। দেখুন আসলে প্রত্যাখ্যান জুলাই সনদ করেছে আমি এটা বলিনি, আমরা কেন না, না, বলিনি আজকে একটু- যে বক্তব্যটা একটু- বলছিলাম, কোট করছিলাম, যেই অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে, এটা আপনার কথা না, অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের দিক থেকে একটু একটু আমি বলি আর কি। আমি লাস্ট সবসময় এটা বলি, এরপরও আমি আশাবাদী যেহেতু এখনো সময় আছে, জি। বিএনপির পক্ষ থেকে বা সরকার এই উদ্যোগ নেবে। একদম, জি আমি যখন চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তাম, জি তো অডিট করতে যেয়ে একটা প্রতিষ্ঠানে কিচ্ছুই পাচ্ছিলাম না। তো আমার সিনিয়র আমাকে বললেন যে শোনো, একটা অরিজিনাল ইনভয়েস নিবা, নিয়ে খেয়ে ফেলবা, যে কোটেশন পাওয়া যায়নি। তা আপনার যদি মনের মধ্যে থাকে যে আপনি খোঁচাইতেই থাকবেন একটা বিষয় নিয়ে, আপনি খোঁচাইতেই থাকুন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, সত্য প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে, তাহলে তাদেরকে বলবো যে প্রথম কথা হচ্ছে, যারা যে গণভোটের উত্তরটা আমি দিই, গণভোটের একটা বৈধ হোক অবৈধ হোক একটা আদেশ হয়েছে, যার অধীনে একটা নির্বাচন হয়েছে। তাহলে আবার কি হবে? ওই নির্বাচনটা ছিল কেন? জুলাই ঘোষণাপত্রকে বৈধতা দেওয়ার জন্য। সে তো হয়ে গেছে, আবার এটা বাস্তবায়ন কিভাবে হবে? আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে কেন সালাউদ্দিন সাহেব এটা বলেছেন, আমরা এটা খুব ক্লিয়ারলি বলেছি। ওই 4টার মধ্যে 3.5টা ঠিক ছিল, ওই অর্ধেকটা ওনাদের ওই ডিপ স্টেটের লোকজন, আমেরিকান নাগরিকরা, যারা এই দেশের উপর বিশ্বাস নাই, এই দেশকে পছন্দ করে না, যারা বিদেশে নাগরিকত্ব নাই, যারা এর সাথে জড়িত, এটা তাদের একটা পায়তারা ছিল। এই জন্যই উনি বলেছেন এটা জয় খিচুড়ি। আমিও তাই মনে করি। আমি যখন ভোট দিতে গেছি, ব্যালট পেপারে যখন 4টা দেখেছি, আমি আসলে কিছু বুঝিনি যে আমি কি, এটার মিনিংটা কি, এটার রেজাল্টটা কি। তাহলে ঘতে যখন দেখলাম যে যাই হোক, এগুলা যাই থাক, ওই যে উপরের কোনোটি নয়, তো যে দল ক্ষমতায় আসবে সে দলের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন, আমি হাতে ঠিক ছিলাম। আমার নেতাও তাই বলেছেন। 70%-এর 51% হচ্ছে বিএনপি এবং তার জোটের। কাজেই যারা এইসব ফালাফালি করে কিন্তু এই রাজপথে কথাগুলো কেন যেতে চায়, নির্বাচনের পরে আসছে? নির্বাচনের যাক আগে না। কি এই যুক্তিগুলো দিয়ে যেত না? কারা দেয়নি? আমরা দিয়েছি, আমি দিয়েছি। আচ্ছা, আমি নির্বাচনের আগে দিয়েছি। আমি আপনার টক শোতেও বলেছি একই কথা। জুলাই সনদ বিএনপি পালন করবে, সংস্কার এদেশে বিএনপি করবে। এদেশের যত সংস্কার বিএনপি করেছে। যারা এখন রাজপথে যেতে চাই বলে হুমকি দেয়, তারা রাজপথে যায় না কেন? গিয়েছে তো তারা ইতিমধ্যে। কতটুকু সারা পেয়েছে এটা জনগণ বিচার আমি করবে। একটা বিরতিতে যাব। আর 12 তারিখে তো ফয়সালা হয়ে গেছে। আরে ভাই, দেশে হামিম শিশু মরছে, এখানে আসেন, আমাদের হেল্প করেন। দেশে বিদ্যুৎ নাই, হেল্প করেন আমাদের, যেভাবে করেছেন সংসদে। দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সমস্ত রিজিওনাল মাউসিগুলা জামাত দ্বারা আক্রান্ত। সমস্ত বিশ্ববিদ্যালয় এবং সমস্ত সরকারি কলেজের প্রিন্সিপাল গুপ্তদের দ্বারা ভর্তি। দেশে কোনো শিক্ষা ব্যবস্থা ঠিক নাই। এগুলা নিয়ে কথা বলি না আমরা। আসেন, যাক, দেশটা গড়াই আমরা। আমি একটা বিরতিতে Thank যাব। you. বিরতি থেকে ফিরে এসে আরেকটি শুনে কথা বলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং আমরা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির কথাও জানতে পারছি। কিন্তু অনেক অভিযোগ আসলে ছাত্র রাজনীতি নিয়ে, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। কারণ এক একজন বলছে বয়স 42 বছর, কিন্তু তিনি এখনো ছাত্র। হ্যাঁ, 42 বছরের ছাত্র রাজনীতি যারা করছে, 42 বছরে এসে, মানে এটা চেঞ্জ হবে কিনা, যেটা বিগত সময় দেখেছি, এটা নিয়ে আলাপ করার চেষ্টা করবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আপনারা আছেন 71-এ, চলছে 71 জানার। আকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। ফজলুদ্দিন বাবুল, একটা প্রশ্ন করে গেছিলাম আপনার কাছে, মানে আমরা তো ছাত্র রাজনীতির কথা বলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যখন কমেন্ট সেকশনে দেখি, এক একজন এক এক অভিযোগ করছেন। কেউ কেউ একেবারে পুরো এনআইডি কার্ডও দেখাচ্ছেন যে এরকম 40-42 বছর বয়সী একটি ছেলে কিভাবে ছাত্র হয়, যে ছাত্র রাজনীতি করছেন। আপনার মনে হয় কিনা এখানে একটা সত্যিকার অর্থে নীতিমালা দরকার? তার আগে আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করি। আপনি তো সবসময় আমাকে প্রশ্ন করেন, আজকে আপনাকে প্রশ্ন করি। কি করে 20 বছর যাবত অনির্বাচিত সরকার একটা দেশে থাকে, গণতান্ত্রিক দেশে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে?
এটা এটা যদি মানে তাহলে 20 আলাদা বছর করে- আগে যে ছেলেটা ছাত্র দলে ছিল সে তো এখন তার বয়স তো 40 বছরই হবে একদম, নাকি? একদম, উত্তরটা পেয়েছেন বোধহয়। 1 2 ছাত্র দলের কাউন্সিল তো আপনার বিএনপির পার্টি অফিসে হওয়ার কথা না, তাই না? হল কমিটি তো হলেই হবে, এরকম সুযোগটা কি ছিল? আমরা তো ভাই গুপ্ত ছিলাম না যে আমরা গোপনে একটা কাউন্সিল করে ফেলবো। আমাদের তো ছাত্র দলের কমিটিগুলো করতে হয়েছে আমাদের 17 বছর প্লাস তার আগের 111 আপনি ধরেন, তো দীর্ঘদিনের একটা গ্যাপ, এটা টাইম লাগবে, আরো হয়তো 2-3 বছর লাগবে আপনি যেটাতে বলছেন ওই জায়গায় আসতে। তবে আমরা শুরু করেছি, কিন্তু আমার ডিস্ট্রিক্টগুলো শুরু করেছে। যেমন আমার ডিস্ট্রিক্টে এবার সবচেয়ে জুনিয়র দুটো ছেলেকে সব মানে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। আমি শুধু জানতে চাইছি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা এছাড়াও আমি যেখান থেকে আরেকটা প্রশ্ন যদি আপনাকে করি, সেটা হচ্ছে যে আমার ছাত্রত্ব যদি থাকে তো আমার ছাত্রদল করতে অসুবিধা কোথায়? ছাত্রত্ব মানে এত দীর্ঘ সময় কেন থাকবে ছাত্রত্ব? হ্যাঁ, আমি এলএলবি পড়বো এবং পিএইচডি করবো ছাত্র দলের, আর এটা তো আমার দলের ব্যাপার। আমি ছাত্র রাজনীতি আর বলতে বুঝি যে এখান থেকে একটা সবশেষের যুক্তিটা যদি আমি দুর্দান্ত নেতা আপনাকে বের দিই, হবে, সেটা তো যদি সারা জীবন ছাত্র সব থেকে যায়। শেষের যুক্তিটা আমি যদি আপনাকে দিই, এটা তো আমার দলের একটা সহযোগী সংগঠন, এটা তো এটার একটা অভিভাবক আছে, তারা ঠিক করবে। অন্যদের এত কেন জ্বালা এটা নিয়ে, আমি তো এটা বুঝি না। আচ্ছা, যে দল তো আমার, এখানে তো আপনাকে চাপাই দিচ্ছি না কিছু। আমি আমার দলের, মনে করুন আমি বিএনপির একটা উপজেলার সভাপতি এখন, মনে করুন না, হুইচ ইজ ট্রু। আমি যদি মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ভোট দিতে পারে কি 18 বছর বয়সের যে কেউ, তাই এখন না? পর্যন্ত এটা। আমি 18 বছরের একটা ছেলেকে আমি একটা ইউনিয়নের বিএনপির সভাপতি করব। সো হোয়াটস রং উইথ আদার পলিটিক্যাল পার্টি? আমি তো এখানে কোনো ভুল দেখি এটা না। সাংগঠনিক সিদ্ধান্ত, তাই সো তো? ইয়েস, দিস আমি ইজ তাহলে একটু অর্গানাইজেশনাল মন্তব্যটা শুনে আসি। structure. রাশেদুল ইসলাম রাশেদ, আপনি যদি ভুল না করে থাকি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন আপনি একটা সময়, এবং আমরা আসলে দেখতাম যে এই ইদানিং কালও আমরা দেখলাম যে ক্যাম্পাসে যখন প্রায় 2 দিন ধরে একটা অস্থিরতা চললো, তখন শিবিরের পক্ষ থেকে বারবার এই খোঁচাটা দেয়া হচ্ছিল যে 40 বছর বয়সে একটা ছেলে কিভাবে ছাত্র দল করে, ইত্যাদি ইত্যাদি। মানে পরিকাঠামো কি বলে, ছাত্র রাজনীতি করার সুনির্দিষ্ট বয়স কি আছে? নানা বাস্তবতায় একজন ছেলে তো ছাত্র রাজনীতি কন্টিনিউ করতেই পারে, কি বলবেন? না, আমি নিজেও এটার সাথে দ্বিমত করি আর কি, যে ছাত্র রাজনীতি এটা শিবিরেও বা ছাত্র দলেও বা ছাত্রলীগ বিগত ফেসিস্ট বা নিষিদ্ধ ঘোষিত, তাদের কারোরই আসলে সম্ভবত ছাত্রলীগের বা এরকম বামদের কিছু কিছু আছে বয়স সীমা, জি। যদিও সেগুলো মানা হয় না। বাট আমি মনে করি যে একটা নীতিমালায় আসা দরকার, যে এত এই যে মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া দরকার। কারণ আমি নিজেও কিন্তু এরকম না যে একেবারে রেগুলার ছাত্রত্ব অবস্থায় আমি ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। জি। একটা বড় সংগঠনকে পরিচালনা করতে গিয়ে হয়তো বাস্তবতার কারণে অনেক সময় রেগুলার ছাত্রত্ব শেষ করার পর আবার নতুন করে মাস্টার্সে ভর্তি হতে হয়েছে। একাধিক মাস্টার্সও করেছি আমরা, অনেকে এরকম হয়েছে আর কি। এবং আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, আমি ডিপ্লোমা করেছি একটা নতুন করে, আবার একটা এমবিএ করেছি, এরকমও হয়েছে। তো এই সব কিছুর ভিত্তিতে আমি আমার ছাত্রত্ব শেষ করেছি, বাট একটা কাঠামো থাকা দরকার। আমি গতকালকে ভুল না করলে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একসময় নেতৃত্বে ছিলেন হামিদ, তার একটা টকশো দেখছিলাম, তাকে এই প্রশ্নটাই করা হয়েছে যে কত বছর বয়সে ছাত্রত্ব শেষ হবে, তিনি এটার জবাব দেন না, এড়িয়ে গেছেন। আমার মনে হয়েছে যে এটার একটা টাইম ফ্রেম নিয়ে আসা দরকার। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে ট্রল করা, এইগুলো প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে করা হয় কিনা ট্রল আমার জানা নাই। ফেসবুকের সব কথা আপনি ধরতে গেলে বিপদ হবে, কারণ ফেসবুকে কারা কোন দিক থেকে কি না, বলছে, এটা যখন আমরা বক্তব্য নিচ্ছিলাম, ইন্টারভিউ নিচ্ছিলাম আমাদের সহকর্মী, তখন লাইভেই তারা বলছিলেন। একটু শেষ করি আর কি, জি। একটু শেষ করি। আমি বরঞ্চ একটু পজিটিভলি দেখছি। আমি কেন পজিটিভলি দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনেক ইনিশিয়েটিভ আমার কাছে পজিটিভ মনে হয়। জি। তিনিও যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে আমার বিশ্বাস যে ছাত্র দলের রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসবে। কারণ দেখবেন যে আপনার বিগত সময়ে গত বছর যে ডাকসু নির্বাচন হয়ে গেল, জি। ডাকসু সকল ছাত্র সংসদ নির্বাচনে বা বড় ইউনিভার্সিটিগুলোর নির্বাচনে কিন্তু ছাত্র দল পরাজিত হয়েছে এবং চরমভাবে পরাজিত হয়েছে, এবং ছাত্র শিবির ব্যাপকভাবে এখানে বিজয় লাভ করেছে, বলা যায় যে ভূমিধস বিজয়। এই যে এটা আসার কারণটা কি? এটা আসার কারণ হচ্ছে যে ছাত্র দল বা গতানুগতিক যে ছাত্র সংগঠনগুলো আছে, সেগুলো যে ফরম্যাটের রাজনৈতিক কর্মসূচিগুলো দেয়, ছাত্র রাজনৈতিক কর্মসূচিগুলো দেয় ছাত্র বান্ধব, সেগুলো হয়তো পছন্দ করছে না ছাত্ররা। ছাত্র শিবির বা এরকম আদর্শিক সংগঠনগুলোর কর্মসূচি পছন্দ করার কারণে তাদেরকে কিন্তু বেছে নিচ্ছে। এই যে এটা করতে পারছে না কেন, এখানে দেখুন যে যখন একজন স্টুডেন্ট তার রেগুলার লাইফ শেষ করে
একটা দীর্ঘ সময় ব্যাপী ছাত্র সংগঠনের নেতৃত্বেই থাকছেন। মানে তিনি মানে আসলে মানে আমরা ছাত্রদের- তাহলে এই পর্যন্ত যদি আমি একটু শেষ কাউন্ট করি এটুকু তাহলে বলি আমরা আর কি। এভাবে কি বলতে পারি 30 যে সেকেন্ড বলি। মানে আপনার ক্লেমটা, হ্যাঁ আপনার ক্লেমটা যদি এভাবে আমি একটু বলি, 30 সেকেন্ড বলতে চাই আর কি, 30 সেকেন্ড। হ্যাঁ প্লিজ। মানে আমি বলতে চাচ্ছি যে তারা এই যে এইজ গেপটা আর কি, দেখা যাচ্ছে 30 বছরের পরে বা 40 বছর পর্যন্ত পৌঁছে যাচ্ছে একজন ছাত্র নেতা, সেই ছাত্র নেতা আমার 17, 18, 20 বছরের যে একজন স্টুডেন্ট, তার এইজ মানে কি বলে রিলেট করতে পারছে না, যেন নতুন কোন সুন্দর ইনোভেটিভ কর্মসূচি নিতে পারছে না। এখন এই জন্য ছাত্র দলের বা এরকম সংগঠনগুলোর প্রতি মানুষের ছাত্রদের বিমুখতা তৈরি হয়েছে। এটাই আমার কাছে বেশি মনে হয়েছে। মানে এখানে শুনলে হয়তো অনেকে এটা ভাববেন যে ছাত্র শিবির সবসময় গুণগত সম্পন্ন একটি দল, এখন ছাত্র দলের একটা গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। এসেছে অবশ্যই সুযোগ পাবে তারা সেটা আমার করবে। সন্তান বাংলাদেশের আমার কাছে পুরোপুরি সবচেয়ে clear প্রিয়, সবচেয়ে ভালো, আচ্ছা। এটা খুবই স্বাভাবিক। আর যেটা বললেন উনি যে বলেননি, একটু খোঁচা দিলেন জনপ্রিয়তা আসলে ওই নীলক্ষেতে ব্যালট ছাপাইলে জনপ্রিয়তাটা পাওয়াই যায়। জনপ্রিয়তা 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের লোকজন প্রমাণ করে দিয়েছে। আমি এই আলাপটা শেষ করবো আপনার একটা এখানে মন্তব্য নিয়ে। বাবুল ভাইকে একটু বলবো আর কি, আমি কি বলতে পারবো একটু? আপনি বাবুল 1 ভাইয়ের মিনিটের সাথে মধ্যে একটা কিন্তু বলতে talk পারবেন, show তে 1 মিনিট গিয়েছিলাম। জি জি। আমি বাবুল ভাইয়ের সাথে একটা টক শোতে গিয়েছিলাম। বাবুল ভাই কিন্তু বলেছেন যে জাতীয় ইলেকশন এবং ছাত্র কি বলে সংসদের ইলেকশন এক নয়। তো আজকে আবার হঠাৎ করে বাবুল ভাই কেন কি বলে না, এক ছাত্র নয়, সংসদ এটা এখনো জাতীয় বলছি ইলেকশন এক করে নয়, ফেললেন? এটা এখনো বলছি এক নয়, কিন্তু জাতীয় ইলেকশনের ব্যালট কিন্তু নীলক্ষেতে পাওয়া যায়নি। ঢাকা ইউনিভার্সিটির নীলক্ষেতে ব্যালট এটা নীলক্ষেতে প্রমাণ করতে পাওয়া পারেন নাই, গেছে। এখন জাতীয় পর্যন্ত প্রমাণ ইলেকশনের করতে পারেন নাই। রেজাল্ট সন্ধ্যার মধ্যে হয়ে গেছে, আর একটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হইতে 2 দিন 3 দিন লাগে। এটা ইতিহাস, এটা বিশ্ব রেকর্ডে, এটা গ্রিনিস বুকে, গ্রিনিস ওয়ার্ল্ডেও এটা লেখা থাকবে। আচ্ছা যাই হোক, আমি সবশেষে একটা মন্তব্য কাজে মনোদিন একটু করবেন। আপনি ছাত্র রাজনীতি করেছেন, ফজলুদ্দা বাবুল করেছেন রাশেদুল ইসলাম রাশেদ। ওই সময় আমরা দেখতাম মৌখিক যুদ্ধ হতো, বাক বিতণ্ড হতো, কথোপকথন, তর্ক বিতর্ক, নানা কিছু হতো। কিন্তু এখন যেটা হচ্ছে ভার্চুয়াল জগতে বট বাহিনী দিয়ে চরিত্র হনন চলছে। মানে এটা তো ছাত্র রাজনীতি বটে, জাতীয় রাজনীতির জন্য তো একটা বড় ধরনের মানে অশনি সংকেত। এটা কিভাবে ঢুকছে? আচ্ছা, আমি যে সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি সূর্যসেন হলে থাকতাম। আমার রুমে ভিপি, মানে আমি ওই সময় যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ভিপি ছিলেন ছাত্রলীগের, জিএস ছিলেন ছাত্র দলের, এবং বিভিন্ন দলের প্রতিনিধিত্ব ছিল। পরে ছাত্র দল একসাথে পেয়েছে। মজার ব্যাপার হচ্ছে দুজনে আমার রুমে আসতেন। আমি ফার্স্ট ইয়ারের ছাত্র, ওনারা মুরব্বী মানুষ আমার রীতিমতো। এবং আমাদের এই যে ভাই জানেন যে সে সময় আমাদের মধুর ক্যান্টিনে আমরা যখন আড্ডা দিতাম, তখন কিন্তু সব ধরনের পলিটিক্যাল পার্টি ছিল, এবং আমরা রাতের পর রাত ডিবেট করেছি, নানা ধরনের তর্ক। এই তর্কের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরও একটা সহনশীলতা গড়ে উঠেছে। আমি সাংবাদিকতা আসার পরে ওই টলারেন্সটা আমাদের কাজে লেগেছে। এবং 90-এর আন্দোলন যখন হয়, 28শে নভেম্বর 1990 আমরা কারফিউ ব্রেক করেছি। কোনো দলের লিডারশিপ লাগে নাই, কমন স্টুডেন্টরা আমরা কারফিউ ব্রেক করেছি, এবং কার্যত ফান করতে করতে এইরকম পলিটিক্যাল স্পিরিটের ছিলাম। সেই জিনিসটা বাংলাদেশে দুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ডিপলিটিসাইজেশন হয়েছে। আপনি 93-94-এর পরে ছাত্র সংগঠনগুলোর ইলেকশন কিন্তু হয় নাই সারা দেশে। এরপরে 96 থেকে 2001-এ আওয়ামী লীগ ভয়ে দেয়নি। আবার 2001 থেকে 2006 আমি জানি না কী কারণে বিএনপি, জামাত আহলান যখন ক্ষমতা ছিল, তারা কিন্তু ইলেকশন দেননি। সুতরাং একটা বন্ধাত্ব তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আমার সাংবাদিক গুরু সবসময় বলেন ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকীকরণ। 111 হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সর্বনাশ আপনি করেছে। শুধু ভার্চুয়াল যে অস্থিরতা। আচ্ছা, এখন এর মধ্যে যখন আপনি ডিপলিটিসাইজেশন করবেন, মানুষ তো পলিটিক্যাল এনিম্যাল, সে তো চুপ করে থাকে না, সে ভেন্টিলেট করে। সেই ভেন্টিলেশনের জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেখানে খুব ভদ্রভাবে করে না, হস্টাইল ম্যানারে করে। এবং আমাদের সামাজিক ফেব্রিক ভেঙে গেছে গত 2 দশকে। আমাদের পরস্পরের প্রতি আমাদের বিদ্বেষ বেড়েছে, কারণ মানুষের ভেন্টিলেট করার, ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করার, ভিন্নমত প্রকাশের সুযোগ আপনি দেননি। যেহেতু সুযোগ দেননি, যখন আমি যেখানে সুযোগ পাচ্ছি, সুযোগ ব্যবহার করছি গালি সহকারে। আমি আসলে একটা উত্তর পেলাম যে আমাদের আসলে মানে ওই যে পাশে বসে আপনারা আড্ডা দিতেন, এখন তো সেই সুযোগটা নেই। ভিন্ন রাজনৈতিক দলগুলো ওই ব্রিদিং স্পেসের জন্য তারা আসলে সোশ্যাল মিডিয়া বেছে নেয়, এবং সেখানে আসলে যেহেতু কোনো লাইসেন্স লাগে না, ভাষা দিয়ে যা ইচ্ছা আক্রমণ করা যায়। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা রাশেদুল ইসলাম রাশেদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো এবং আরও কথা বলার সুযোগ আপনাদের হবে। এবং দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। সবশেষ বিরতি পর আবারও ফিরলাম 71 জানালে আপনারা আছেন। এরপর যে একটু মধ্যপ্রাচ্যের দিকে নজর দিতেই হয়। যেন ফজলুদ্দা বাবুল, একটা বিষয় একটু বলি, মানে আপনি তো রবীন্দ্রনাথ ঠাকুরের রেফারেন্স দেন বিভিন্ন আয়োজনে বিভিন্ন সময়। ওনার যে ছোট গল্পের সংজ্ঞাটা আছে না, যে
শেষ হয়ে হইল না শেষ, মানে যুদ্ধটা ওইদিকেই যাচ্ছে কিনা? আমরা দেখলাম যুক্তরাষ্ট্র কেবল ক্ষণগণনা করছে যে এই মাত্র শেষ হয়ে যাবে, একটা স্রেফ চুক্তির অপেক্ষা। ইরান জবাব দিল, ডোনাল্ড ট্রাম্প বলল আমার পছন্দ হয়নি। কোথায় যাচ্ছে আসলে পরিস্থিতি? আমি আবারও একটা পজিটিভ কথা দিয়ে বলতে চাই। জি। আমরা একটা বিতর্ক করেছিলাম, বিষয় ছিল দ্বন্দ্বই উৎপত্তির মূল। মানে আপনি গাছ যদি না কাটেন, বৃক্ষ নিধন না করলে তো আপনার চেয়ার পাবেন না, আপনি টেবিল বানাতে পারবেন না, খাট বানাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি ফাইট। ডোনাল্ড ট্রাম্প বোধহয় ওইটাতে খুব বিশ্বাস করেন। এ কারণে আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের এই বিষয়টার মূল বিষয়, আমি মধ্যপ্রাচ্যেও 5 বছর ছিলাম, হ্যাঁ, এটা বলেছেন বিভিন্ন সময়। এই কারণে আসলে জানতে কিন্তু চাই। ওইখানে আপনার একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের মানে আমি যদি একজন মুসলমান হিসেবে বলি, ওখানে কিছু দালাল কান্ট্রি আছে। আমরা ইসরায়েলকে বাদ দিয়ে দিই, ধরুন এখানকার মধ্যে আপনি যদি জর্ডান ধরেন, আপনি মিশর ধরেন, হ্যাঁ, এমনকি মানে আমি তো মনে করি সৌদি আরব ধরেন, আমি জিও পলিটিক্স নিয়েই কথা বলছি। 20% তুরস্ক, হ্যাঁ 20% বোধহয় তুরস্ক। না, তুরস্ক এখানে অন্য খেলাটা খেলে। আচ্ছা, তুরস্ক তার গেইনের খেলাটা খেলে আচ্ছা। সব সময়। তো কিন্তু এরা ডেকে সেধে আমেরিকাকে রাখে যে তুই আমার ত্রাণকর্তা, তুই থাক। ঠিক আছে, তো আমেরিকা মজাটা দেখে যে ভালোই তো, আমার সমস্যা কি, আমি তো ওদেরই খাচ্ছি, ওদেরই পড়ছি, ওদের থেকে তেল নিচ্ছি, ওদের তেল নিব, তো আমি সবসময় এই অবস্থায় থাকি না কেন? এবং এইটাই কিন্তু এই যে আপনি যে এখন যেটা দেখছেন যে আবারও তারা আক্রমণ করলো ইয়েতে, কি বলে, মানে চুক্তিটা মানলো না, মানলো না, প্রস্তাব দেওয়া হয়েছে। এটা ওইটাই। ও যখন দেখলো যে আমি তো কিছুই পাচ্ছি না, তাহলে লেট ইট বি কন্টিনিউ, এবং ও এখন চিপার ওয়েতে গেছে। একদম। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান আছেন। উনি চমৎকার বিশ্লেষণ করেন, বিভিন্ন সময় যুক্ত হন, আজকেও আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অধ্যাপক আনিসুর রহমান। এবং বলে রাখি, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুদ্দা বাবুল আছেন এবং সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন আছেন। তারাও হয়তো আলোচনার ফাঁকে কিছু জানতেও চাইতে পারেন আপনার কাছে। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, চীন এতদিন আসলে পর্দার আড়ালে ছিল। আমরা সবাই জানছিলাম যে চীন কোনো না কোনোভাবে ইরানকে পেট্রোনাইজ করছে, কিন্তু পরিচয়টা বলছে না, ঘোষণা দিচ্ছে না। এবার আসলে চীন স্পটলাইটে চলে এলো, 4টা দফা প্রস্তাব দিল, যুক্তরাষ্ট্র নাকচ করে দিল। ভবিষ্যৎ কি দেখেন আসলে? না দেখুন, এটা এই যুদ্ধটার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেম যেটা আছে, এই সিস্টেমের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে বলে আমরা ধরে নিয়েছিলাম প্রথম থেকেই। এখানে রিজিওনাল একটি পাওয়ার হিসেবে ইরানকে দাঁড় করাবে, এবং এই ইরানকে রিজিওনাল পাওয়ার হিসেবে দাঁড় করানোর পিছনে আপনার দুইটা গুরুত্বপূর্ণ কান্ট্রি, একটা চায়না আর একটা হচ্ছে রাশিয়া। এই দুইটা কান্ট্রি চাচ্ছে যে মধ্যপ্রাচ্যের ব্যালেন্স রক্ষার জন্য, এবং ইউএস এর যে ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেমটা আছে মিডল ইস্টে, সেইটাকে ডিফিট করার জন্য বা সেটাকে প্যারালাল আরেকটা পাওয়ার দাঁড় করানোর জন্য ইরানকে তারা চেষ্টা করছিল, এবং দে হ্যাভ বিন সাকসেস। তারা সাকসেস হয়েছে বিকজ অফ ইরানকে তারা ওয়েপন দিয়ে সহযোগিতা করেছে, ইরানের ইকোনমি রিকনস্ট্রাকশনের জন্য সহযোগিতা করেছে যুদ্ধকালীন সময়টাতে। মানে যুদ্ধে ইরানের অনেক ডিস্ট্রয় হয়েছে, ইরান যুদ্ধের মধ্যে অনেক লস করেছে, ইনফ্রাস্ট্রাকচার লস যদি আমরা বলি, বা হিউম্যান লস করেছে। বাট ইরানের গেইন কিন্তু অনেক, বিকজ অফ মিডল ইস্টের এই ফার্স্ট টাইম আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মধ্যে আপনার এই ফর দ্য ফার্স্ট টাইম একটা রিজিওনাল পাওয়ার হিসেবে ইরানের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং এটা সত্য যে ইরান এবং তার্কি, এই দুটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে টুডে অর টুমরো, বিকজ এই দুইটা রাষ্ট্রের হেরিটেজ কিন্তু আপনার এম্পায়ার থেকে, মানে আরবদের কোনো এম্পায়ার বা সাম্রাজ্য ছিল না। এখানে দুটো সাম্রাজ্য ছিল মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোতে, একটা হলো অটোমান সাম্রাজ্য, আরেকটা হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য। এবং আরেকটা ওইদিকে যদি আপনি দেখেন, ব্রিটিশ একটা সাম্রাজ্য ছিল, রাশিয়া একটা সাম্রাজ্য ছিল, চীন একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যগুলো ভেঙে গিয়ে ছোট ছোট রাষ্ট্র হয়েছে, বাট ওই রাষ্ট্রগুলোর লিগাসি কিন্তু হচ্ছে এম্পায়ার। সুতরাং ইরানকে হঠাৎ করে ডিফিট করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, টার্কিকে ডিফিট করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, বিকজ এখানে একটা বিষয় একটু যুক্ত করে দেবেন অধ্যাপক আনিসুর রহমান। আপনি নিউ ইয়র্ক টাইমস, আমি শিওর আপনি প্রতিবেদনটা দেখেছেন, ওইখানে আসলে খুব স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পের একটা ইঙ্গিত দেখানো হয়েছে। তিনি বলছেন জেনেভাতে চলেছিল, হ্যাঁ একটা দুর্ঘটনা 28শে ফেব্রুয়ারি ঘটেছে, হামলা হয়েছে ইরানে, যেটা হওয়া উচিত ছিল না, অনাকাঙ্ক্ষিত, তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখন তিনি বলছেন যে চুক্তির শেষে গিয়ে যদি কোনো সমাধান না আসে, তাহলে আসলে উনি পারমাণবিক যে ইস্যু, হামলা,
তার একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা তো বলছি যে একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটা ভয় দেখান ডোনাল্ড ট্রাম্প, সম্ভাবনা কতটুকু দেখেন আসলে? দেখুন, পারমাণবিক যুদ্ধটা এটা এমন একটা যুদ্ধ রূপ নিবে, যদি আমেরিকা এখানে পারমাণবিক ওয়েপন ইউজ করে তাহলে সমস্ত ওয়ার্ল্ডের হিউম্যান সিভিলাইজেশন ডেস্ট্রয় হবে। ইট ইজ দ্য ফাইনাল, বিকজ অফ আমেরিকা এখন আর একক শক্তিধর রাষ্ট্র না যে রাষ্ট্রের মধ্যে একাই পারমাণবিক বোমা আছে। আপনি দেখেন যে এখানে পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, উত্তর কোরিয়ার আছে, আপনার চায়নার আছে, রাশিয়ার আছে। পারমাণবিক যুদ্ধ এতটাই বিধ্বস্ত হবে যে শুধুমাত্র এখানে ইরান এফেক্টেড হবে এরকম না, আমেরিকাও যে এফেক্টেড হবে না এটার গ্যারান্টি দেওয়া যাবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখানে পারমাণবিক ওয়েপন ব্যবহার করবেন, হ্যাঁ হুমকি দিতে পারেন, ইরানকে অনেকগুলো শর্তের মধ্যে রাজি করানোর জন্য হুমকি দিবেন, বাট এটা কতটুকু অ্যাপ্লাই তিনি করবেন এটা হচ্ছে যে অনেক ইন্টারন্যাশনাল। আমরা না একটা ওয়ার্ড গেল 18 মাসে অনেক বেশি শুনেছিলাম, সেফ এক্সিট। তো আপনার মনে হয় কিনা ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ থেকে সেফ এক্সিট করছেন আর কি? এইটা তো অনেক আগে থেকেই আমরা বলে আসছিলাম, বিকজ অফ উনি প্রথমে ওই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে যুদ্ধের মধ্যে হেরেছে ফার্স্টলি, আর সেকেন্ডলি হচ্ছে তারা ডিপ্লোম্যাটিক একটু ওয়ার করেছিল। এই ডিপ্লোম্যাটিক ওয়ারকে তারা ফোকাস করেছিল আপনার পাকিস্তানকে, এবং সেটা আমরা বলে আসছিলাম যে পাকিস্তান ইজ নট এ গুড অ্যাক্টর ইন মিডল ইস্ট পলিটিক্স। এখানে যদি আপনার অন্য কোনো শক্তিধর রাষ্ট্র, রাশিয়া বা চায়না অথবা ধরেন ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স অথবা ইংল্যান্ড যদি এটার মিডিয়েটর হতো, ইন দ্য টাইম এটা একটা গুড হতো, আপনার ডিসিশনের আসা সম্ভব হতো। বাট এখানে চুজ করেছে পাকিস্তানকে, এবং এই আপনার ডিপ্লোম্যাটিকলিও কিন্তু ইরানের কাছে হেরে গিয়েছে আমেরিকা, এবং ডিপ্লোম্যাটিক আপনার হয়েছে, তাদের পরাজয় হয়েছে, ডিফিট হয়েছে। আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আপনি শুধু আমাকে শুরুতে যেটা জানতে চাইছিলাম ওটা একটু বলবেন। চীনের 4 দফা প্রস্তাব তো যুক্তরাষ্ট্র সাফ না করে দিল, এটা কি পুনর্মূল্যায়ন হবে নাকি এখানেই জিনিসটা শেষ হয়ে যাবে? এখন দেখুন, এখানে গেমটা হচ্ছে আসলে বেসিক্যালি চীন ভার্সেস ইউএসএ। এখন চীন এবং ইউএসএর যে কনফ্লিক্টটা, ওরা যে গেমটা করছে পাওয়ার পলিটিক্সের, ইন্টারন্যাশনাল পাওয়ার সিস্টেম, পাওয়ার স্ট্রাকচারের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে চীনের এই 8 দফা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে চীনের কাছে ইউএসএ এক ধরনের আপনার পরাজয়। সুতরাং এটা ইউএসএ মানবে না, বিকজ ইউএসএ ইজ নাও স্টিল নাও এটা সুপার পাওয়ার, ইউনিপোলার ওয়ার্ল্ড তারা লিড করে, সুতরাং এটাকে সহজে তারা অ্যাকসেপ্ট করবে না। বাট হোয়াট ইজ হ্যাপেনিং, উই হ্যাভ টু ওয়েট ফর দিস। অনেক ধন্যবাদ, আপনি আছেন। আমি সবশেষ মন্তব্য খাজা মঈনুদ্দিন আপনার কাছে নিতে চাই। মার্টিন লুথার কিং এর একটা বক্তব্য ছিল যে যুদ্ধ এবং ইগো হাত ধরাধরি করে হাঁটে। আপনার মনে হয় কি না আসলে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ইগোটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? এই যুদ্ধটা খুব চট করে শেষ হচ্ছে না এই কারণে, ইগোর কারণে। ইগোটা শুধু আমেরিকার না, ইসরায়েলের ইগো কাজ করছে। ইসরায়েল কোন মুখে যুদ্ধ থেকে সরে যাবে, আমেরিকা সরে যাবে। আপনি সেফ এক্সিটের কথা বলেছেন, এই যুদ্ধে আর সেফ এক্সিট সম্ভব না। এখানে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ একটা অনারেবল এক্সিট হতে পারে। ইজ্জত নিয়ে কোনো রকমে কেটে পড়লাম সেরকম একটা অবস্থা হতে পারে। আর নিউক্লিয়ার ওয়েপন্সের কথা বলেছেন, আই সি জিরো চান্স, বিকজ 1945-এর হিরোশিমা নাগাসাকির পরে আপনি দেখেন কোথাও পারমাণবিক বোমা পড়েনি। 1962-তে কিউবাতে আমেরিকান বোমা পড়ার কথা, নিউক্লিয়ার ওয়েপন্স সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করার কথা ছিল। সোভিয়েত মিসাইল নিউক্লিয়ার ফ্যাসিলিটি কিউবার পাশে স্টেশন করা হয়েছিল। তখন আমেরিকা জন এফ কেনেডির সময় রাশিয়াকে সময় ডেড লাইন বেঁধে দিচ্ছিল, মস্কোর টাইম বেলা 3টার সময়ের মধ্যে যদি তারা উইথড্র না করে পারমাণবিক বোমা ফেলা হবে। পরবর্তীকালে 30 বছর পরে যখন ডকুমেন্টগুলো ওপেন হয়, দেখা গেল যে আরও 12 থেকে 24 ঘন্টা আমেরিকা অপেক্ষা করতো। সবসময় একটা স্পেস রাখা হয়। 1962-র মতো পরিস্থিতি ইতিহাসে কোনো দিন তৈরি হয় নাই। আর এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানিয়ান সিভিলাইজেশন ধ্বংস করে দিল, তো কিছুক্ষণের মধ্যে তো ইসরায়েল সহ উড়ে যাবে, এরপর আগুন যাবে, সেটা সম্ভব না, এটা রিয়ালিস্টিক্যালি সম্ভব না। থার্ড পয়েন্ট হচ্ছে চায়নার এন্ট্রি। বলা হয় যে তারা এখনো খেলা শুরুই করেনি। আমি ফজলুল বাবুল আপনার কাছ থেকে ছোট একটা মন্তব্য নিতে চাই। অনেকে এটা জানতে চান, সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছিল যে বিরোধী দল, সরকারি দল সবাইকে নিয়ে জ্বালানি বিষয়ক একটা কমিটি তৈরি করা, 10 জনে। মানে একটু বলবেন, যুদ্ধের এই পরিস্থিতিতে জ্বালানি সংকট হয়তো এখন দেশের নেই, কিন্তু সামনের যে নতুন সংকট আসবে না তা তো আমরা জানি না। যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে সরকারকে কোনো কমিটি, কোনো পদক্ষেপ, কোনো বিশেষজ্ঞ টিম তৈরি করা? আমরা কাজ করছি, কারণ একটা স্পেশাল কমিটি হয়েছে, বিশেষ কমিটি, সেখানে আমরা বিরোধী দলকে রেখেছি, সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরো হবে। আপনি জানেন সংসদ শুরু হচ্ছে, কারণ সংসদ সদস্যরা নির্বাচিত হবার পর তারা কিন্তু সময় পায়নি যে তাদের নিজ আসনে যাবে,
দেখা করবে, কোনো কাজ করবে, পরিকল্পনা করবে, এগুলো কিন্তু হয়নি। সেই কুলিং পিরিয়ডটা চলছে এবং এটা হবে। আমি ওই আপনাদের আলোচনা বা প্রফেসরের আলোচনা শুনছিলাম, কিন্তু এখানে একটা মজার বিষয় কি জানেন মধ্যপ্রাচ্যের, এই বিষয়গুলো আমরা সবসময় মিডিয়া দ্বারাই তাড়িত হই। একদম একদম। এবং দেখুন, নীরবে একটা যুদ্ধ হয়ে গেছে, এটা মিডিয়া তো ওইভাবে আসেনি। সৌদি আরব অ্যান্ড ইয়েমেন, প্রফেসর উইল এগ্রি উইথ মি, অ্যান্ড মানে দামাস্কাস শেষ হয়ে গেল, দের ইজ নো নিউজ অলমোস্ট, কিন্তু গ্লোবালি দের ইজ নো নিউজ অলমোস্ট। তো মূল কথাটা হচ্ছে ইরান যে রেজিলেন্স দেখিয়েছে, এবং ইরান তো অলরেডি জয়ী এই যুদ্ধে, Psychologically. এবং এইটা এক্সপেক্টেড ছিল। এবং মানে এতটা নাজেহাল কেউ দেখেনি যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্র সবসময় নাজেহাল। যুক্তরাষ্ট্র ইনফ্যাক্ট আপনি যদি ইয়েতে দেখেন, কি বলে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তো ইনফ্যাক্ট নাজেহালি, ইরাক ইরানে নাজেহালি, আপনি সিরিয়াতে, হ্যাঁ, অলমোস্ট তাই ছিল। আচ্ছা, আমার আলাপের সময়টা শেষ, কিন্তু আমি একটা ধারণা পেলাম নিশ্চয়ই অধ্যাপক আনিসুর রহমান সামনে আয়োজনে কথা হবে, তখন একটা বিষয় একটু জানার চেষ্টা করব, কারণ অনেকেই বলার চেষ্টা করেন যে আসলে কথার যুদ্ধ চলতে থাকবে ডোনাল্ড ট্রাম্পের ঠিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, এরপর অবধারিতভাবে তিনি হারবেন, নতুন সরকার আসবে এবং তারপরে গিয়ে যুদ্ধ শেষ হবে। এটা আদলেই মানে সত্যি কথা কিনা সেটা নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ সবাইকে, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আগামীকাল দেখা হবে, থাকবেন একাত্তরের সঙ্গে।